হ্যালো এভরিওয়ান, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। আজকে ক্লাসে ওরকম টেকনিক্যাল স্টাফ ইয়া ক্লাস রিলেটেড কিছু কভার করব না, বা একটা ওভারঅল ইন্ট্রোডাকশন দেব, আর শেষের দিকে আমরা এমএসসি প্যাটার্ন নিয়ে আমরা একটু জাস্ট ডিসকাস করবো ছোটোখাটো করে। তো আমি জাকির হোসেন চৌধুরী, আমি এটা আমার ফার্স্ট ক্লাস নিচ্ছি এই সেমিস্টারে। আমি লাস্ট 2 সেমিস্টার ধরে এসওডি ছিলাম, আর 1 বছরের বেশি হয়ে গেছে ওপি করছি। সো ইন্ট্রোডাকশন দিব। এই কোর্স নিয়ে অনেকের কতগুলো ভুল ধারণা আছে, প্লাস হলো যে অনেকের যেহেতু একটা প্রোগ্রামিং রিলেটেড কোর্স, কীভাবে আগাবে, কীভাবে প্র্যাকটিস করবে, কীভাবে কাজ করবে, ওগুলো নিয়ে আইডিয়া নাই। সো মেনলি ওইসব স্টাফ নিয়ে আজকে কথা বলবো। আর আচ্ছা, প্রথমে একটা ভুল ধারণা নিয়ে কথা বলে, আপনারা মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন আপনাদের? যারা আপনার একসাথেই গ্রেড গ্রেড করা হবে, সো 100% মার্কের মধ্যে আপনাদের 70% মার্ক আসবে হলো হচ্ছে থিওরি পরীক্ষা থেকে। মেনলি আপনার মিড দিবেন 2টা, এবং যে কুইজ দিবেন 2টা, মিড দিবেন সরি 2টা, একটা মিড একটা ফাইনাল, এবং কুইজ দিবেন। ওখান থেকে আপনাদের 70% মার্কস আসবে, আর বাকি 30% মার্ক কমপ্লিটলি আপনার প্রজেক্টের উপরে। এখন অনেকে যারা প্রিভিয়াস সেমিস্টারে অনেকে আমিও যখন ওপি করছিলাম, তখন হলো যে সিনিয়রদের কাছ থেকে শুনতাম যে যে আচ্ছা, মিড খারাপ হলে সমস্যা নেই, ওর কুইজ খারাপ হলে সমস্যা নাই, প্রজেক্টে ভালো হইলেই হয়েছে। আর প্রজেক্টের পরে হলো যে আপনাদের দেওয়া হয়, ওই লাইভ কোডিং সেশন দেওয়া হয়, যেখানে স্যার আপনাদের কিছু একটা করতে বলে, দেন ওটা করতে হয়। পরীক্ষার মতন, এবার ডিফারেন্ট, পরীক্ষা না, লাইভ কোডিং সেশন দেওয়া হয়। ওটা ভালো করলে স্যার বলে গ্রেড দিয়ে দেয়। অ্যাকচুয়ালি এরকম কোনো পলিসি নাই, এটা আপনার যেরকম মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে ওই অনুযায়ী করা হবে। আপনি ধরেন মিডে অনেক খারাপ করছেন, ফাইনালেও খারাপ করছেন, বাট আপনার প্রজেক্ট অনেক ভালো করে করছেন, আপনাদের তো টিম মেম্বার 4জনই প্রপার কাজ করছেন, এবং লাস্টে হলো যে আপনার যে লাইভ কোডিং সেশনে আপনার ভালো করছেন, আপনি 30% মার্কেট তো বেশি পাচ্ছেন। আপনার ওভারঅল একটা ভালো গ্রেডের জন্য হলো যে আপনার মিড অ্যান্ড ফাইনালে ভালো করতে হবে। আর হলো যে এই টিউটোরিয়ালে যে অ্যাটেন্ডেন্স, এটা নিয়ে একটু বলি। এখন এক এক এসওটি এক একভাবে অ্যাটেন্ডেন্স নেয়। আমার পলিসি হলো আপনার টিউটোরিয়ালে একবার জয়েন করলেই হয়েছে, আপনার ওই টিউটোরিয়াল শেষে আমার কাছে অটো অ্যাটেন্ডেন্স চলে আসে, ওই যারা যারা জয়েন করছে। আমি জাস্ট সাউন্ড কম আসতেছে, ঠিক তো মনে হচ্ছে সাউন্ড। তো এখন বেটার শোনা যাচ্ছে হোপফুলি। যেটা বলতেছি, কোথায় ছিলাম? আচ্ছা, যেটা খেয়াল নেই কোথায় ছিলাম। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা এখন অনেকে হলো যে ক্লাসের মধ্যে নেয়, ওই ক্লাসে অ্যানাউন্স করে আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স নিব, তখন হলো যে অটো অ্যাটেন্ডেন্স নেয়। বাট আমার ক্ষেত্রে হলো যে আপনার ওই গুগল যে মিট, এই সেশনে আপনি জয়েন করলেই হয়েছে, কতক্ষণ থাকেন না থাকেন ওটা আপনার ব্যাপার। আপনি জয়েন করলে আপনি অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন একদম শেষে, বলা লাগবে না অ্যাটেন্ডেন্স না হয়েছে কিনা, জয়েন করলেই হবে। অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আই থিঙ্ক উইকলি অ্যারাউন্ড 12টা ক্লাস নেওয়া, আর কি বলা হয়েছে 12টা ক্লাস নেওয়া হবে, আর অতটা নেওয়া হয় না, ঘুরে ফিরে দেখা যায় 10টা ক্লাস হয়েছে। সো আপনার জাস্ট বলা হয়েছে যে যতগুলোই ক্লাস হোক জাস্ট উইকলি 3টা ক্লাসে থাকলেই হয়েছে। এটার সুবিধা কি? এটার সুবিধা হলো যে আপনার মার্ক কোনো কাটা হবে না। এই অ্যাটেন্ডেন্স, টিউটোরিয়ালের অ্যাটেন্ডেন্স হলো যে আপনার যে কোর্সে যে করা হয়, কার্ভিং করা হয়, মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে 1 গ্রেড বাড়ায় দেওয়া হয়। ওই কার্ভিংয়ের ক্ষেত্রে আপনার এই অ্যাটেন্ডেন্স দেখা হবে যে আপনি রেগুলার টিউটোরিয়াল অ্যাটেন্ড করছেন কিনা। যদি রেগুলার টিউটোরিয়াল অ্যাটেন্ড করেন দেন আপনি গ্রেড কার্ভিংয়ের সুবিধাটা পাবেন। এটা স্যারের থেকে বলে দেওয়া হয়েছে। আর এই টিউটোরিয়াল যেহেতু আমাদের 4জনই ছুটি, বেস্ট ওয়ে টু ফলো হলো যে ওই আমি আছি, রায়হান আছে, মারুফ ভাই আছে, নতুন একজন আসছেন আলু ভাইয়া। তো ওদের কয়েকটা দেখেন কারটা ভাল লাগে, কার টিচিং স্টাইল ভাল লাগে, কার পার্সোনালিটি ভাল লাগে, দেন জাস্ট তারটাই ফলো করেন। ধরেন যে রায়হানের টিউটোরিয়ালগুলো আপনার পছন্দ হয়েছে, তো আপনি ট্রাই করেন
যে প্রতি উইকে খালি রায়হানের টিউটোরিয়ালগুলো করতে, কজ ও একটা প্রজেক্ট করাবে 2টা ভিডিও ধরে, সো আপনার ফলো করতে অনেক ইজি হবে। আপনি যদি একবার আমারটা দেখেন, পরে দেখেন রায়হানেরটা দেখেন, ওটা অনেক মানে একটু এলোমেলো হয়ে যায়। প্লাস আমরা 4জনই অনেক সিমিলার কন্টেন্ট কভার করব। নেক্সট উইকে দেখবেন যে আমরা জাভা বেসিক কভার করতেছি, এমভিসি ফ্রেমওয়ার্ক কভার করতেছি, সিমিলার কন্টেন্টই কভার করব। সো বেস্ট হয় যে কোনো একজনেরটা ধরে করে ফেল, মানে ধরে আগাইতে থাকে। আর প্রত্যেকটা টিউটোরিয়ালেরই রেকর্ড করা হচ্ছে, এই যে হ্যাঁ আমারটাও রেকর্ড করা হচ্ছে, প্রত্যেকটা টিউটোরিয়াল রেকর্ড করা হবে অ্যান্ড দিয়ে দেওয়া হবে ওই গুগল শিটের মতো। ওদের আই থিঙ্ক আমার ক্লাসের অ্যাক্সেস এখনও দেওয়া হয়নি গুগল ক্লাসরুমে, স্যার অ্যাড করবে আপনাদেরকে। যে যে গুগল শিটটা আছে না, যে রায়হান দিয়ে দিচ্ছে, এখানে আপনারা সব রেকর্ডিং পেয়ে যাবেন। অলরেডি 3টা টিউটোরিয়াল না হয়েছে। এই টিউটোরিয়াল হলো যে কে নিছে টিউটোরিয়াল, ডিসক্রিপশন হলো যে কী করানো হয়েছে, যেমন গিট অ্যান্ড গিট হাব, প্রজেক্ট সেট আপ, সিন বিল্ডার, এইসব প্রবলেম। অ্যান্ড এখানে হচ্ছে টিউটোরিয়াল ভিডিও রায়হান ইউটিউবে দিছে, আর আর ওই আলভি ধরেন হলো যে ইয়াতে দিছে, ওই গুগল ড্রাইভে দিছে। আর প্লাস হলো যে এখানে দেওয়া হবে, আর যদি কোনো কোড করা হয়, প্রজেক্ট তৈরি করা হয়, তাহলে ওইটার জিপ দেওয়া হবে। আর হলো যে গিটহাবে যদি আপলোড করা হয়, ধরুন বড় প্রজেক্ট করতেছে তখন গিটহাবে আপলোড করা হবে নর্মালি, তখন ওইটার হলো যে গিটহাব প্রজেক্টের লিঙ্কও দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, টিউটোরিয়াল ফলো করতে হবে। সুবিধা হলো যে আপনি করবেন, ধরেন আপনার 2 উইক পরে আপনি ধরেন রায়হান ভাইয়ার টিউটোরিয়াল পছন্দ করেন, আপনি জাস্ট সিরিয়াল বাই দেখতে পারবেন, যে জাস্ট ফলো করা অনেক ইজি হয়। তো আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার অনই করি না, আমি কী কথা বলছি, সরি। হ্যাঁ, আপনার যদি কখনো মনে হয় আমি কথার সাথে কিছু কাজ মিলতেছে না, অনেক স্ক্রিন শেয়ার অন আছে বা এরকম, মানে জাস্ট অন করি না, এরকম দেখাই দিয়ে না। আচ্ছা, মেনলি আমি যেটা দেখা দিয়েছিলাম যে গুগল শিটটা, এটার অ্যাক্সেস। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপনারা এক একজনে উইকলি কয়টা করে টিউটোরিয়াল নেবেন? এক একজনের উইকলি নর্মালি 3টা করে। তাহলে যে কোনো একজনের 3টা ফলো করলেই তো হয়েছে। হ্যাঁ, আমি ওটাই বলছি, যে কোনো একজনের 3টা ফলো করবে, এটা বেটার বেস্ট হয় আর কি। বুঝতে পারছো? ও, ঠিক আছে। এমন হইতে পারে যে লাইক উইকলি লাইক একটা ক্লাস মিস যাইতে পারে কারণ এটা হবে, এটা রেগুলারই হয়, ক্লাস মিস যাবে, কারণ আমাদের পরীক্ষা টরীক্ষা থাকে। সো যদি ক্লাস মিস যায়, তখন আপনি কী করতে পারেন, অন্য এসওডিতে জাস্ট অ্যাটেন্ডেন্স দিলেন। ধরেন ক্লাস ফলো করতে চাচ্ছেন না, জাস্ট অ্যাটেন্ডেন্স দিলেন, অ্যাটেন্ডেন্স দিয়ে দেন রেকর্ডিং তো আসেই, রেকর্ডিং দেখে দেখে দিয়ে দিন। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা কি আমাদের অটো কাউন্ট হয়ে যায়? আমি অটো কাউন্ট করি। আমি যেমন এই গুগল মিট, এটা যখন কেটে দেবো আমাকে অটো অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দেওয়া হবে, সো আমি অটো করি। আর অন্যান্য এসওটি ম্যানুয়াল নিতে পারে, এটা আমি শিওর জানি না, এটা ওদের ইয়ার উপর আর কি, ওদের যেটা ইচ্ছা আর কি। আমি অটো নিই, আমার সেশনে একবার জয়েন করলেই হয়েছে, অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে যাবে। না, রাহেন ভাইও সেম কথা বলছে যে মানে একবার ইয়াতে অ্যাড হইলেই আর কি কাউন্ট হয়ে যায়। তাহলে রায়হান ভাইয়া ওইভাবে নেয়, আমি ওই অটো অ্যাটেন্ডেন্স আর কি, জয়েন করলেই হয়েছে, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, প্লেজারিজম নিয়ে একটু বলতে চাই। অনেকে কি করে হলো যে মিডের টাইমে হলো যে করে ওই মিড যে কোনো পরীক্ষা আর আপনার প্রজেক্ট সাবমিশনের টাইমে করে চ্যাট জিপিটি পরীক্ষার টাইমে অনেকে ইউজ করে, বাট ফাইনাল যে আপনাদের প্রজেক্টটা আছে ওইখানে অনেকে কি করে হলো যে অন্য কাউকে হায়ার করে, কোনো সিনিয়র ভাইয়াকে আর বাইরের কাউকে হায়ার করে প্রজেক্টের কাজ করে দিতে। এখন এটাই ধরা খাওয়া অনেক ইজি, এর অনেকে ধরা খায়। ধরা খাইলে স্যার ওদের লিটারালি আলাদা করিয়া, আপনি যদি পরীক্ষার হলে ধরা খান, ধরেন প্লেজারিজম চেকে ধরা খাইছেন যে আপনার মানে এই কোর্সটা এটা তো লাইক লিমিটেড, এই কোর্সে কী কী শেখানো হচ্ছে, কোন টুলস ইউজ করা হচ্ছে, এটা অনেক লিমিটেড, স্কোপ লিমিটেড। 3 মাসে আর কত করা যায়, এই লিমিটেড স্কোপ লাইক আমরা বলতেছি যে কোর্সের কন্টেন্ট অনেক লিমিটেড। এই লিমিটেড কোর্সের কন্টেন্ট 4 মাসেই করতে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়। স্টিল আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওপি এখন অনেক বেসিক জিনিস দেখি আমরা, তারপর হলো যে ইউএমএল যেটা শেখানো হয় ওটা বেসিক জিনিস দেখি। এখন আপনি লিমিটেড কোর্সের মধ্যে অনেকে কী করে হলো যে আরও এক্সট্রা স্টাফ অ্যাড করে, পরীক্ষার টাইমেও করে, প্রজেক্টটাও অ্যাড করে। তো যখন কেউ, আমি রেকমেন্ড করব আপনি যদি লাইক এক্সট্রা নিজেও ধরেন আপনি হলো যে মাল্টিথ্রেডিং শিখছেন জাভা, আমার একটা ফ্রেন্ড করছিল মাল্টিথ্রেডিং শিখছে অ্যান্ড ওর প্রজেক্টে অ্যাড করছিল। তা এটার জন্য তো স্যার তাকে মার্ক কাটে নেই। স্যার কী করছে, যেহেতু দেখছে একটা স্টুডেন্ট এক্সট্রা কাজ করছে, তখন স্যার কী করছে, তার প্রিভিয়াস গ্রেড চেক করছে, দেখছে তার প্রিভিয়াস গ্রেড ভালো, কারণ ডেটা স্ট্রাকচারে এ পাওয়া স্টুডেন্ট, তখন তো স্যার মনে করবেই যে আচ্ছা ও লাইক
অমন স্টুডেন্ট যে একটু এক্সট্রা মাইল যায়। আর তখন যদি দেখে যে আচ্ছা না আপনার কাজের সাথে আপনার প্রিভিয়াস পাস্ট মিলতেছে না, তখন আপনাকে করা হবে যে ওই লাইভ কোডিং প্রজেক্টটা আছে না, ওরকম ডিফিকাল্টির জিনিসই দেওয়া হবে। দেন আপনি না পারলে তো আপনাকে মার্ক দেওয়া হবে না। আমি জাস্ট যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি যদি এক্সট্রা কাজ করেন মানে কোর্সের কন্টেন্টের বাহিরে, আমি স্যার বলছে রেকমেন্ড করছে ওই এক্সট্রা কাজগুলো পরীক্ষা অ্যান্ড প্রজেক্টে না অ্যাড করতে। লাইক ওইটাই এক্সাম্পল দিলাম, আপনি ধরেন ডেটাবেস করে আসছেন, আপনি চাইতেছেন ডেটাবেস ইউজ করতে, আমরা নর্মালি ওই বিন ফাইলে রিড অ্যান্ড রাইট করে ডেটাবেস ইউজ করতে, বাট বেশিরভাগ যারা ওপি করতেছে না ডেটাবেস করেনি। সো আমি বলবো স্যার বলছে যে হ্যাঁ আপনি ভালো, আপনি এগুলো পারেন, বাট বেস্ট পরীক্ষার টাইমে অ্যান্ড প্রজেক্টের টাইমে এগুলো অ্যাড না করতে, কাজ এটা জাস্ট মেসি হয়ে যায়। জাস্ট করেন যে কোর্সে কী কী শেখানো হয়েছে ওগুলো জাস্ট ওগুলোর মধ্যেই থাকে, এর বাইরে যান না। এর বাইরে গেলে আইদার আপনার প্লেজারিজমের জন্য ফ্ল্যাগ করা হবে, যেক্ষেত্রে আপনার ডিফিকাল্ট আরও টেস্ট দেওয়া হবে, আর টেস্ট না পারলে তো আপনি ধরা খাবেনি। আচ্ছা, এ নিয়ে কোনো কোশ্চেন আছে? আপনার যে কোনো টাইমে কোশ্চেন করতে পারেন আমাকে। ভাই করেন। ভাই একটা কোশ্চেন, সেটা হচ্ছে মানে সাপোজ মানে মেনলি তো বলতেছে যে লাইব্রেরি গুলো যেগুলো সারি ইউজ করবে ওইটার বাইরে কোনো কিছু ইউজ করা যাবে না। তো সাপোজ মনে করেন আমি কিছু ইউজ করলাম, বাট আমি ওটা এক্সপ্লেন করতে পারতেছি, ওইটার জন্য কি স্যার ওটা কনসিডার করবে নাকি একবারেই জিরো দিয়ে দিবে? না, ওটার ক্ষেত্রে স্যার কনসিডার করবে। এটা লাইক লাস্ট ওকে। সেমিস্টারেও হয়েছিল মিডের টাইমে, যে আমার এক্স্যাক্ট খেয়াল নাই। হ্যাঁ, অবজারভেবল লিস্ট কী হয়েছে, অবজারভেবল লিস্ট স্যার মিডের আগে কভার করেনি। এখন আপনার বোঝা লাগবে না অবজারভেবল লিস্ট কি এমন একটা টপিক স্যার মিডের আগে কভার করে নাই। আমাদের এসওডিদেরকে বলেছে এটা করে নাই কভার করতে, এটা ইউজ করতে না, সো আমরাও করি নাই। বাট মিডের পরীক্ষার টাইমে অনেকে করছে ইউজ। এখন স্যার ওইসব স্টুডেন্টকে অফিস রুমে কল করে জাস্ট জিজ্ঞেস করছে অবজারভেবল লিস্ট কেন ইউজ করছেন, কোথেকে শিখছে। অনেকে অ্যান্সার দিচ্ছে যে আচ্ছা আমি শিখে নিছি অবজারভেবল লিস্ট এটা এই কারণে আমি এখানে ইউজ করছি, এমনি শিখছি। যদি প্রপার দিতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই, স্যার মার্ক দিয়ে দেবে। অনেকে অ্যান্সার দিছে কি ওর টিউটোরিয়ালে দেখানো হয়েছে, তারপর টিউটোরিয়ালে কোনোখানে দেখানো হয়নি। যারা লাইক এরকম উল্টাপাল্টা অ্যান্সার দিছে যে ওর টিউটোরিয়ালে দেখানো হয়েছে তাদের মার্ক দেওয়া হয়নি। বাট যারা লাইক প্রপার এক্সাম্পল দিছে আচ্ছা আমি অবজারভেবল লিস্ট এইটা অ্যান্ড আমি এই কারণে এখানে ইউজ করছি, দেন তাদের ফুল মার্ক দেওয়া হয়েছে, ওটার জন্য স্যার মার্ক কাটবে না। আমি বলে রাখলাম তো এই এক্সট্রা করার জন্য স্যার মার্ক কাটে নেই কারো এই পর্যন্ত। বাট বলছে যেহেতু জানায় রাখতে বলছে, যদি অপশন থাকে আপনার কাছে দুইটা, আপনি এক্সট্রা করবেন না ওই মিড ফাইনাল এন্ড নিজের আর কি ফাইনাল প্রজেক্টে এক্সট্রা করার দরকার নেই। বেস্ট হয় আপনি করেন ওই যতটুক ক্লাসে কভার করছে ওটুকের মধ্যেই রাখেন, এতে লাইক সুবিধা হয় স্যার দেখতে। আর করতে পারেন আপনি, ধরেন এক্সট্রা শিখছেন, এক্সট্রা জানতে চান, এগুলো আপনি ইউজ করেন, শেখেন, অ্যান্ড স্যারকে ক্লাসে দেখান, স্যার খুশি হবে, আরও হেল্প করতে পারে আপনাকে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সো এই কোর্সে ভালো করার জন্য ভাইয়া আরেকটা কথা ছিল। হ্যাঁ শিওর বলেন। হ্যাঁ, বলতেছিলাম হলো আমি যদি এখন আপনার ক্লাসরুম থেকে বের হয়ে মানে গুগল মিট থেকে বের হয়ে যায় তাহলে কি আমার অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে? কজ হলো আমার আজকের ক্লাসটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে, একবার জয়েন হলেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। হ্যাঁ, আর কেউ কিছু আস করতেছে? হ্যাঁ, কোশ্চেন করেন। হ্যাঁ, এই সেমিস্টারে আর্কিটেকচার লিনিয়ার নিছি। আমি জানি না এখন আর্কিটেকচার কোর্সটা আমার অনেক বাজে লাগে, অনেক খুদাই মুখস্থ করা, অ্যান্ড আমি ম্যাথ অনেক ভয় পাই। সো আমার কাছে আই ডোন্ট থিঙ্ক অন্য কাউকে জিজ্ঞেস করলে বেটার হয়। বাট ওপি আমার কাছে অনেক ইজি লাগে, বিকজ আই ডোন্ট লাইক, জাস্ট মজা লাগে করতে। যেমন আমি লিনিয়ারে সি পাইছি, আর্কিটেকচারে আই থিঙ্ক C+, বাট ওপিতে এ আসছে, বিকজ করতে মজা লাগে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? ভাই এখনো তো কোডিং এর বেসিক্স ক্লিয়ার না। কোডিং এর বেসিক এখনো কভার করিনি, আমি মেনলি সেকেন্ড ক্লাস থেকে ওটা শুরু করি। না না, মানে আমার নিজের কোডিং এর বেসিক্স আচ্ছা, ক্লিয়ার না, আচ্ছা, এটা ঠিক করার উপায় কি? আপনার সাজেশন কি হবে? সাজেশন ইউটিউব,
এখনো অনেক টাইম আছে, ক্লাস এখনো প্রপারলি শেষ হয়নি, শুরু হয়নি। কোডিং মশের এই যে ওনার ভিডিও দেখেন, একটা পুরানো ভিডিও, বাট আপনার সব কিছু দেখা লাগবে না, যেমন ইনস্টলিং জাভাটা, বাট আপনি এই যে কোডিং উইথ মশ, আমি এর থেকে পাইথন শিখছিলাম একদম শুরুতে, বাট এর অনেক ভালো আছে। যেমন ধরেন আপনার এগুলা কিছু দেখা লাগবে না, বাট আপনার দেখেন এই যে টাইপস কেমনে কাজ করে, তারপর হলো যে ভেরিয়েবল, এই যে এগুলা 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 অনেক লাইক এগুলো প্রোগ্রামিং এর বেসিক। আপনি যদি পাইথন অনেক ভালো, মানে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ অনেক ভালো পারেন, তাহলে আপনি 101 করছেন, ডেটা স্ট্রাকচার করে আসছেন, এইসব জিনিস লাইক ইনটুইটিভলি জানার কথা, এরে কি, এরে কেমনে কাজ করে, ডেটা টাইপ কি, এগুলো জান। এখন আপনি জাস্ট নতুন কি শিখবেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর জাভায় হলো যে ওই ওই যে কোডগুলো ধরেন পাইথনে যেগুলো আছে, এগুলো ডিফারেন্সটা কি, কীভাবে, অতটা ডিফারেন্স নাই। শুরুতে অনেক লাগবে, যদি এটা জাভা আপনাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয় অনেক প্যারা লাগবে, বাট যারা লাইক একটা দুইটা তিনটা চারটা এরকম ল্যাঙ্গুয়েজ পড়ে অভ্যাস আছেন তাদের কাছে কিছুই লাগবে না, এটা তাদের অনেকটা সিয়ের মতো। তো আমি বলবো জাস্ট ইউটিউবের থেকে বেসিক শেখেন। এছাড়াও এই কোর্সে জাভার প্রোগ্রামিংয়ের যে বেসিক লাগবে, ওগুলো আমি সব কভার করবো ওই পরের টিউটোরিয়ালগুলোতে। বাট আপনি যদি নিজে শিখতে চান ইউটিউব থেকে শিখতে পারেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর আচ্ছা, এই কোর্স ভাইয়া আপনার কি গিটহাবে অ্যাকাউন্ট ওই টিউটোরিয়ালটা শেষ হয়ে গেছে? আমি গিটহাবের টিউটোরিয়াল নেই। গিটহাবের টিউটোরিয়াল রায়হান নিছেন, ওটার ইউটিউবে ওই দুইটাই আপলোড করা হয়েছে। তাহলে কি আপনারা কি প্রত্যেকে আলাদা আলাদা করে মানে ওয়াইজ আর কি টিউটোরিয়াল নিচ্ছেন, নাকি একসাথেই একই টপিক কভার করার ট্রাই করতেছেন? এই গিটহাব বাদে বাকি সব যা আছে সব একই টপিক কভার করব। লাইক আমি প্রত্যেকে আর কি সেম টপিক নিয়ে ডিসকাস করবেন? হ্যাঁ, প্রত্যেকেই সেম টপিক নিয়ে ডিসকাস করব। খালি এই জিনিসটা আমরা একটু ডিভাইড করে নিয়েছি। রায়হান গিটহাব নিয়ে একটু বেটার জানে, লাস্ট সেমিস্টারে ও কভার করছে, এই জন্য ও গিটহাবটা কভার করছে। আর আমি ধরেন ওই যে আমি ইউটিউবে যে ইনস্টলেশন ভিডিওটা আছে না, ওইটা আমি দিছি। অ্যান্ড বাকি যা আছে এই থেকে যা কভার করা হবে ফাইনাল পর্যন্ত সবাই সেম জিনিস কভার করবে। আচ্ছা, আর একটা আপনাদের এই নেক্সট 3 মাসে গিটহাব নিয়ে যদি কারো প্রবলেম হয়, বেস্ট রায়হানরে নক দিন, বুঝছেন? মানে স্পেসিফিক প্রজেক্ট প্রবলেমে রায়হানকে নক দিন, হয় লাইক অনেক দ্রুত আপনাদের লাইক সলভ করে দিতে পারবে। আচ্ছা, সো এই কোর্সে ভালো কেমনে করবেন, 70% মার্ক তো আপনার মিড ফাইনাল অ্যান্ড কুইজে। তো আমি বলবো মিড অ্যান্ড ফাইনাল হলো পুরো টেকনিক্যাল স্টাফ, বাট আপনার কুইজে থিওরিটিক্যাল স্টাফ জানতে হয়। থিওরিটিক্যাল স্টাফ মানে ওপি কি, ওপির লাইক মানে বুঝছেন তো, অ্যাবস্ট্রাক্ট যে ডিসক্রিপশনস অর লাইক আছে, আপনি বুঝবেন মানে স্যার কি কি কভার করতেছে ওগুলো। আর টেকনিক্যাল স্টাফ দ্বারা কি বুঝেছি, মিডে আপনাকে একটা প্রজেক্ট ভাই দেওয়া হবে। একটা কোশ্চেন। আচ্ছা, এটা শেষ করে মিড এন্ড ফাইনাল Okay. টেকনিক্যাল কি একটা প্রজেক্ট দেওয়া হবে, ওইটা আপনার জাস্ট বানায় দিতে হবে স্যারকে, এটাই আর কিছু না। হ্যাঁ বলেন। থিওরিক্যাল পার্টটা আসলে স্যার যা পড়াবে ওইটাই, আর কোনো মানে এমনি এক্সট্রা কোনো স্লাইড বা সামথিং কিছু দেওয়া হবে না ওটার জন্য? না না বা তাই না, প্রিপারেন্স? স্যার মনে হয় স্ক্র্যাচ প্যাড দিয়ে দিবে আপনাদের ক্লাসরুমে। স্ক্র্যাচ প্যাড হলো যে ওই এই যে আমি যেমন লিখতেছি না, ওই স্যার। জি ভাইয়া, স্যার অলরেডি একটা আপলোড করছে যেটা পড়াইছে, হ্যাঁ তো ও জাস্ট ওইটুকুই ফলো করলে হবে। হ্যাঁ, ওটুকুই ফলো করলে হবে, এক্সট্রা কোনো স্লাইস টাইস কিছুই লাগবে না। আর ওখানে আরো লাইক সুন্দর করে প্রপার ডিসক্রিপশন মানে সুন্দর করে লিখে দেওয়া আছে। যেমন আমি যখন থিওরিটিক্যাল স্টাফ যখন বুঝাবো, আমি ওই স্ক্র্যাচ প্যাডে যে ওখান থেকে বোঝানোর ট্রাই করবো, ওইটা বেটার। ওখানেই আছে, এক্সট্রা কিছু লাগবে না আপনার করা। ওকে ওকে ভাইয়া, এটাই জানার ছিল। সো থিওরিটিক্যাল স্টাফ তো আপনি স্যারের ক্লাস করবেন অ্যান্ড ওই স্ক্র্যাচ প্যাড থেকে শিখবেন। টেকনিক্যাল জিনিসে হলো যে আপনার আগে মিডে, আপনাদের প্রথম টার্গেট মিডে অনেক ভালো করা। লাইক মিডে অনেক ভালো করতে কেন বলতেছি, আচ্ছা
আপনার দুইটা কাজ, আচ্ছা আমি দেখি, প্রজেক্টে তো কাজ করতেই হবে কন্টিনিউয়াসলি, তার পাশে হলো যে মিডে ভালো করতে হবে। এখন আপনার মিডের আগ পর্যন্ত প্রজেক্টে কোনো টেকনিক্যাল জিনিস নাই। আপনার যে প্রজেক্টে যা যা কাজ করবেন সব হলো যে রিটেন ডকুমেন্ট, লাইক লেখা, লাইক ইংলিশ লেখা। সো লাইক হ্যাঁ, ডকুমেন্টেশন আছে, স্যার দিবে, স্যার ফরম্যাট দিবে যে ফরম্যাটে কাজ করতে হবে, বাট রিটেনে প্লেন ইংলিশ। অন্য স্টাফ আছে, বাট আপনি বলবো যে কোনো কোডিং বা কিছু নেই মিডের আগ পর্যন্ত। সো আপনার মেনলি প্র্যাকটিস যা যা হবে সব মিড পরীক্ষার জন্য হবে। এর জন্য কিভাবে একটা লুপে পড়তে হবে, যে আমি কিভাবে পড়াবো, তো কয়েকটা কনসেপ্ট দেখাবো, কয়েকটা কনসেপ্ট শেখাবো ছোট করে, দেন ওই কনসেপ্ট দিয়ে আমি প্রজেক্ট বানাবো ছোট। এটা জাস্ট করতে থাকবো কন্টিনিউয়াসলি আনটিল মিডের আগ পর্যন্ত যা যা লাগে সব কভার হয়ে যাবে। যখন কভার হয়ে যাবে আমি কি করব, আপনাদের মিডের কোশ্চেন স্যার নিজেই দিয়ে দেন। লাস্ট সেমিস্টারটা দিয়ে দেন, তার আগের সেমিস্টারটাও দিয়ে দিন। এটা শুধু আমি না, আমি একটু এভাবে আমি পড়াই, বাট মিডের আগ দিয়ে ধরেন 2 সপ্তাহ আগে থেকে আমাদের সব কভার করা শেষ হয়ে যাবে, শুধু আমার না, অন্যান্য এসওডিরও। তখন আমরা কি করি, মিডের কোশ্চেন ভাগ করে নিই, ভাগ মানে অফিসিয়ালি ভাগ করি না, কারণ আমি একটা মিডের কোশ্চেন সলভ করব, অন্য আরেকজন হলো যে আরেকটা করবে। এমন করে আপনাদের লাস্ট 1 বছরে যত মিডের কোশ্চেন আছে সব সলভ করা হবে, লাইভে ক্লাসে করা হবে, এবং একটা রেকর্ডিংও পেয়ে যাবেন আপনারা। সো আমি বলবো যে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করবো, তো আমি কনসেপ্টগুলো ক্লিয়ার আপনারা নিজেরা করবেন, কনসেপ্ট ক্লিয়ার করে ছোটোখাটো প্রজেক্ট বানাবেন, একদম ছোটো ছোটো প্রজেক্ট, একদম ছোটো ছোটো প্রজেক্ট বানাবেন, জাস্ট কন্টিনিউ করতে থাকবেন আনটিল সব কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার হলে আপনি মিডের কোশ্চেন নেবেন, মিডের কোশ্চেন নিয়ে জাস্ট সলভ করতে থাকবেন, সলভ করার ট্রাই করবেন। যেমন আপনার মিড পরীক্ষার টাইম কত দেয়, লাইক আই থিঙ্ক 75 মিনিটস আর 90 মিনিটস, অনেক কম টাইম, এর মধ্যে শেষ করা অনেক ডিফিকাল্ট। আমি যখন ওপি পড়ছিলাম আমি মিডের কোয়েশ্চেন পুরোটা করতে পারিনি, আই থিঙ্ক 80% সলভ করছিলাম, শেষ করতে পারিনি টাইমের জন্য। সো মিডে কেমনে ভালো, মিডে আমি যখন, আমার ক্লিয়ারলি মনে আছে, আমি যখন প্রথম মিড কোয়েশ্চেন নিজে নিজে সলভ করছিলাম তখন আমার 3 ঘন্টা লাগছে। সো সবারই ওরকম লাগবে যে শুরুতে মিডের কোয়েশ্চেন সলভ করবেন 3 ঘন্টা লাগবে। সো আপনার প্রথমে টার্গেট হলো যে মিডের যে যা যা চাইতেছে, আচ্ছা এই প্রজেক্টটা বানাইতে বলছে, এখানে এটা করতে হবে, এটা এখানে করতে হবে, প্রথম টার্গেট এগুলো করতে পারে, যতই টাইম লাগুক, 3 ঘন্টা 4 ঘন্টা যতই টাইম লাগুক প্রথমে করতে পারা। আপনি যদি একটা সলভ করতে পারেন বাকি সবগুলোই সলভ করতে পারবেন। অ্যান্ড নেক্সট টার্গেট হলো যে অনেকগুলো কোয়েশ্চেন দিয়ে দিবেন মিডের, একটার পর একটা সলভ করতে থাকবেন যতক্ষণ না আপনি হলো যে ওই যে টাইম লিমিটটা আছে ওই টাইম লিমিটের মধ্যে সলভ করতে পারেন। আর আপনার যদি মিড পর্যন্ত যদি আপনার ভালো থাকে, মিডের কোয়েশ্চেন সলভ করছেন, তার মিড তো পরীক্ষা ভালো হয়েছে। মিড পরীক্ষা ভালো হইলে আপনি প্রজেক্টে হাত দিবেন, মেন প্রজেক্টে হাত দিবেন। অ্যান্ড আপনার আর এক্সট্রা প্র্যাকটিস করা লাগবে না। প্রজেক্টের যদি আপনি রেগুলার কাজ করেন, ওই প্রজেক্টের যে রেগুলার কাজ করতেছেন ওইটাই ফাইনালের জন্য আপনার প্রিপারেশন হয়ে দাঁড়াবে। আমি হলো যে মিডের আগ পর্যন্ত আমি যখন পড়ছিলাম এরকম করে পড়ছি, অ্যান্ড মিড পরীক্ষাটা এরকম রেগুলার করে নেই অনেস্টলি, আমি পরীক্ষার আগের 3 সপ্তাহ পড়ছি এরকম করে, বাট লাস্টের দিকে আমি জাস্ট মিডের কোয়েশ্চেন সলভ করছি, ওখান থেকে আমি ম্যাক্সিমাম স্টাফ শিখছি। শেখার পরে মিডের পরে আমি জাস্ট প্রজেক্টে কাজ করছি, আমি এক্সট্রা কিছু টাইম দেই নাই যে হচ্ছে এটা কনসেপ্ট কী, এটাকে আমি ক্লিয়ার করবো, আর ফাইনালের কোয়েশ্চেন আমি এতটা সলভ করে নিই। তো আপনি যদি প্রজেক্টের কাজ মোটামুটি আগানো থাকে আপনার জন্য ফাইনাল কাজ করা অনেক ইজি। আমি মিডে 80% করতে পারিনি, কী বলে জানি 80% সলভ করছি, 20% ফালাই দিয়ে আসছি, বাট ফাইনালের টাইমে যেহেতু আমি প্রজেক্টে কাজ করছি অনেক জিনিস বারবার করতে হয়েছে, অনেক তাড়াতাড়ি করতে হয়েছে। যখন ফাইনাল পরীক্ষা দিতে গেছি তখন আমার ফাইনাল অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। দেন প্রজেক্টের যে লাইভ কোডিং করতে হইতেছিল না, ওটা নর্মালি অনেকে বলে যে ও 3 ঘন্টা লাগে, আর লাইক ওই অনেকে 4 ঘন্টা লাগে এরকম বলছিল, আমার লিটারালি 40 মিনিটে শেষ হয়ে গেছে। আর আরেকটা জিনিস হলো যে আপনার যে যে কোডিং যে লাইভ কোডিং সেশনটা হবে, লাইভ কোডিংয়ে কী হবে, আপনার প্রজেক্টে যা যা করছেন ওরকম সিমিলার একটা জিনিস করতে দেবেন। ধরেন জাস্ট এক্সাম্পল দিতেছি, ধরেন ক্লাসে এক্স ওয়াই আর জেড কভার করা হয়েছে, বাট আপনি আপনার প্রজেক্টে ধরেন জাস্ট এক্স আর ওয়াই ইউজ করছেন, জেড ইউজ করেন। আপনার লাইভ কোডিংয়ে যে পরীক্ষাটা দেওয়া হবে না, ওইখানে আপনাকে জাস্ট এক্স আর জেড নিয়ে কিছু করতে বলা হবে।
ওই কি বলে এক্স আর ওয়াই নিয়ে কিছু করতে বলা হবে, কখনো বলা হবে না জেড করতে, কারণ আপনার এটা প্রজেক্টে নাই। এটার মানে কি, আপনার প্রজেক্টে যা আছে আপনার ওই লাইভ কোডিং ওইটাই করতে হবে। প্রজেক্ট যদি কমপ্লেক্স হয় আপনার কাজ কমপ্লেক্স হবে, প্রজেক্ট যদি সিম্পল হয় আপনার কাজ সিম্পল হবে। এটা দ্বারা বলবো যে প্রজেক্টে যা যা করবেন মেক শিওর এগুলো আপনি পারেন, অন্য কাউকে দিয়ে করায়েন না, নিজে নিজে করেন, নিজে নিজে কভার করেন। মোটামুটি না, ভালো গ্রেড পাওয়া অনেক ইজি অনেস্টলি। আর আপনার প্রথম টার্গেট হলো যে মিডে ভালো করা। আর কুইজের ক্ষেত্রে থিওরিটিক্যাল স্টাফ, কুইজে ভালো করতে হলে আপনার জাস্ট ক্লাস ফলো করতে হবে। এই টিউটোরিয়াল ফলো করে কোনো লাভ নেই। কুইজের জন্য ক্লাসে স্যার কী পড়াইতেছে, কেমনে পড়াইতেছে, ওগুলো ফলো করতে হবে। স্যার কিন্তু কোয়েশ্চেন করে কতক্ষণ পর পর, যে লাইক কতক্ষণ পর পর না, রিপিটেড কোয়েশ্চেন করে, আচ্ছা এটা এমন, এটা কেমন, ওটা কেমন, পুরো ক্লাসেই কোয়েশ্চেন করে। দেখবেন যে ওইরকম সিমিলার স্টাফই কুইজে দেয়। আমার কুইজ অনেক খারাপ হয়েছিল, লাইক কুইজে আমার মার্কস ছিল 4, 5, বাট আমার মিডে তো ওই ভালো ছিল মার্ক, ফাইনালেও ভালো ছিল মার্ক, অ্যান্ড প্রজেক্ট আমার পার্ট পুরোটা কমপ্লিট ছিল, এই জন্য আমার ভালো গ্রেড চলে আসছে। বাট আমার কুইজে অনেক মার্ক ভালো ছিল। কুইজে যদি ভালো করতে চান, স্যার ক্লাসে কী বলে এগুলো ফলো করেন। আচ্ছা, সো এইটুক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ভাই। আচ্ছা, তো ভাইয়া আমাদের মিড পর্যন্ত কোনো কোডিং নেই, তাই তো? মিড পর্যন্ত আপনাদের প্রজেক্টে কোনো কোডিং নেই, বাট আপনারা তো ক্লাসে কোড করবেন, নিজে নিজে প্রজেক্ট বানাবেন। বাট মিডে আর কি পরীক্ষায় কোড করতে হবে। পরীক্ষায় কোনো কোড নেই? পরীক্ষায় কোড করতে হবে হবে হবে। বুঝছেন? আমি বলছি প্রজেক্টে কোনো কোডিং নেই। আপনি যে প্রজেক্ট বানাচ্ছেন না, একটা পুরো সেমিস্টার ওয়াইজ একটা প্রজেক্ট বানাচ্ছেন না, ওইখানে কোনো কোডিং নেই। বাট আপনার ক্লাসে কোড করতে হবে, এই টিউটোরিয়ালে কোড করা দেখানো হবে, আপনি নিজে নিজে প্রজেক্ট প্র্যাকটিস করতে, মানে প্রজেক্ট বানায় কাজ করতে হবে, অ্যান্ড করতে হবে। ওই মিড কোয়েশ্চেনই সলভ করতে হয় না, সব কোডে করতে হবে। ভাই আমাদের কুইজে কি ডেফিনেশন টাইপের শর্ট কোশ্চেন থাকবে নাকি? হ্যাঁ, ডেফিনেশন টাইপের শর্ট কোশ্চেন থাকে। আর থাকে হলো যে ধরেন একটা লুপ দেওয়া আছে, এক্স আর ওয়াই দেওয়া আছে, এখন লুপটা শেষ হইলে এক্স এর ভ্যালু কত হবে, ওয়াই এর ভ্যালু কত হবে, এরকম স্টাফ থাকবে। অর লাইক জাভা রিলেটেড আর অবজেক্ট রিলেটেড থাকবে। বুঝছেন? ছোটোখাটো শর্ট এমসিকিউ থাকে স্যার, গুগল ফর্মে পরীক্ষা। বুঝছেন? মিডের যে কোডগুলা আসবে ওগুলা কি মানে আমাদেরকে মানে হুবহু আসবে যেটা শেখানো হবে, নাকি চেঞ্জ আসতে পারে? চেঞ্জ থাকবে, বাট থাকবে, লাইক প্রেমিস সিমিলার থাকবে। লাইক যেমন এক্সাম্পল দেই, যেমন বিভিন্ন সেকশনে তো সেট হয় না কোশ্চেন। যেমন লাস্ট সেমিস্টারের একটা এক্সাম্পল দিই, যে আপনার এক সেকশনে কোশ্চেন ছিল মিডের, যে কোশ্চেনটা ছিল ওই যে আমরা ডেটা প্যাকেট কিনি না, হ্যাঁ ওইরকম একটা সফটওয়্যার বানাইতে দিয়েছিল। ডেটা লাইক আমি আরও ডিসক্রিপটিভভাবে দিচ্ছি, আমি শর্ট করে বলতেছি, ডেটা প্যাকেট কেনার একটা সফটওয়্যার বানাইতে বলছিল। আর আরেক সেকশনে ছিল ধরেন হলো যে ওই ধরো আমরা শপিং করি না, অনলাইনে শপিং করি না, ওরকম কোনো একটা ওয়েবসাইট টাইপের, লাইক একটা লিস্ট অফ আইটেম আছে, ওখান থেকে কিছু কিনে কার্টে অ্যাড করবে, ওরকম স্টাফ। লাইক অনেক সিমিলার। আমি জাস্ট বলতে চাইছি হুবহু কিছু থাকবে না, বাট একদম সিমিলার স্টাফ থাকবে। আপনি যদি লাস্ট সেমিস্টারের মিডের কোশ্চেন সলভ করতে পারেন, এই সেমিস্টারের মিডের কোশ্চেন সলভ করতে পারবেন। বুঝতে পারছেন? আরেকটা জিনিস আমি এখনই বলে দিই, আমার যত রেকর্ডিং আছে সব ইয়াতেই আছে। এই আগের সেমিস্টার রেকর্ডিং যা আছে সব ইউটিউবেই আপলোড করা আছে। আপনি যদি একটু আগে দেখতে চান, লাইক একদম 1 থেকে একদম শেষ পর্যন্ত সব কিছুই দেওয়া আছে। শেষের দিকে একটু কম আছে স্টাফ, বাট শুরুর দিকে একদম একটু রেগুলার টপিক ওয়াইজ সুন্দর করে ফলো করা আছে। হ্যাঁ, লিংকটা আপনি একটু প্রোভাইড করেন। নিজের চ্যানেল লিঙ্ক এখানে আচ্ছা পাই। ক্লাসরুমে দিয়েছি। হ্যাঁ, রেকর্ডিং করতেছি। আর আমি ক্লাস বেশিক্ষণ নেই না, লাইক অ্যারাউন্ড 1 ঘন্টা 10-20 মিনিট শেষ হয়ে যাবে। তখন ক্লাস নেওয়া কষ্ট করে দরকার। আচ্ছা, সো
আর কোর্সটা নিয়ে আর একটু বলে, আমি যখন অবজেক্ট ওরিয়েন্টেড, আমি বললাম তো এই আজকের ক্লাসে আমি ওরকম করবো না, টেকনিক্যাল স্টাফ কভার করবো না, একটা গল্প করার মতনই, বাট জাস্ট ইনফো পাচ্ছে। আচ্ছা, যেটা বলবো, আমি যখন অবজেক্ট ওরিয়েন্টেড কোর্সটা করতেছিলাম তখন আমার কোর্সটা করার টাইম যখন করতেছিলাম একটুও ভালো লাগে নাই, পাইথন থেকে জাভাতে আসতে ভালো লাগে নাই, সিনট্যাক্স এত কেন বেশি। তারপর হলো যে, হ্যাঁ থ্যাংক ইউ, আমার ফোমও কেনার ইচ্ছা, বাট বাংলাদেশে যে এত প্রাইস বেশি, ওই ছবি দেখেই শখ মিটাইতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে, আচ্ছা আমার কোর্সটা একটুও ভালো লাগেনি শুরুতে, বিকজ তখন আমরা আবার ইউজ করতাম, নেটবিনস ইউজ করতাম, আর আরও জঘন্য একটা আইডি। এখন তো সুবিধা হয়েছে ইন্টেলিজেন্ট, লাইক অ্যাটলিস্ট একটা মডার্ন আইডি, মডার্ন জাভাতে করি। আমরা জাভা 8 ইউজ করতাম, জাভা 8 অনেক ফিচার্স ছিল না, পরে আমরা ইউজ করতাম হলো যে নেটবিনস ইউজ করতাম। ওগুলা ছাড়াও আমার ওভারঅল কোর্সটা ভালো লাগতো না। আমি ডেটাবেস আগে করে ফেলছিলাম এই কোর্সটা করার আগে, স্টিল কোর্সটা ভালো লাগতো না, কোর্স ডেটাবেস ইউজ করতে পারবো না, ওই পিন ফাইলে রিটার্ন রাইট করতে হবে। পরে ওভারঅল আমার অনেক মেসি লাগছে কোর্সটা, বাট কোর্সটা করার পরে যখন কোর্সটা করার পরেও এত ভালো লাগে, হ্যাঁ ভালো গ্রেড পাইছি, ওই পরীক্ষা দিয়ে ভালো লাগছিল, বিকজ আমি লাইক মতো জাস্ট জাস্ট আমার আমি এক্সাক্ট বুঝাইতে পারবো না, এইসব প্রোগ্রামিং রিলেটেড স্টাফ ভালো লাগে, বিকজ অনেক আমার কাছে জাস্ট লাগে, এই প্রবলেম সলভিং স্টাফ। তো লাইক আপনি কিছু একটা শিখবেন, ওই নলেজ ইউজ করে আপনার অ্যাপ্লাই করে আপনি কিছু একটা বানাইতে হবে, এইসব জিনিস ভালো লাগে দেখে আমার কোর্সটা ভালো লাগছে। করার টাইমে ভালো লাগছে, করার টাইমে না, বাট পরীক্ষা দেওয়ার টাইম ভালো লাগছে, বাট ওভারঅল ক্লাস করতে ভালো লাগে নাই, আমি টিউটোরিয়াল একটাও করি নাই, জাস্ট ওভারঅল কোর্সটা আমার মেসি লাগছিল, অনেক আউটডেটেড স্টাফ ইউজ করতেছি, কেন ইউজ করতেছি এগুলা, আবার কেন আমি শিখতেছি, জাভা এফএক্সএমএল কেন শিখতেছি, জবে তো আমি এটা কখনো ইউজ করবো না, বিকজ জব মার্কেটে যান দেখবেন যে ব্যাক এন্ডে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করে, এগুলো তো ইউজ করে না বেশিরভাগ ক্ষেত্রে জব মার্কেটে। তো জাস্ট ওভারঅল আউটলুক ভালো ছিল না, বাট যখন হই এসওডি হই অ্যান্ড কোর্সটা করায়, তখন আমার বুঝতে পারছি যে এই অবজেক্ট ওরিয়েন্টেড কোর্সটা অ্যাকচুয়ালি অনেক আইবি যতগুলো কোর্স করছি, আমার জাস্ট এইটা অ্যান্ড ডেটা স্ট্রাকচারটা অনেক ওয়েল স্ট্রাকচার্ড অ্যান্ড ওয়েল ডিজাইন লাগছে। অটোমাটাও আই থিঙ্ক ভালো ছিল, বাট অটোমাটা ফুললি করতে পারিনি আন্দোলনের কারণে, বাট প্রথমটাকে অনেক ভালো লাগছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম, অবজেক্ট ওরিয়েন্টেড কোর্সটা অ্যাকচুয়ালি কেন ভালো, বিকজ আপনার যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে ওভারঅল যা যা করতে হয়, ওটার অনেক কনডেন্সড একটা এক্সপিরিয়েন্স আপনাকে হলো যে ওবিপি কোর্সে পাচ্ছেন। আপনি কীভাবে পাচ্ছেন, আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে অনেক ডকুমেন্টেশন আছে, তো ওই ডকুমেন্টেশন আপনি হলো যে মিডের আগে যেসব প্রজেক্টে যেসব কাজ করবেন, আমার স্যার ক্লাসে কি বলছে যে প্রথম কিছু সাবমিশন সিআরএম ফাইল নাকি, আচ্ছা আমার এক্সাক্ট খেয়াল নেই, তো আপনার রিটেন ডকুমেন্টেশন জমা দিতে বলবে, দেন আপনি ইউএমএল ফাইল বানাবেন। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওসব জিনিস আপনি শিখতেছেন, ডকুমেন্ট কেমনে বানায়, ইউএমএল কেমনে বানায়। ইউএমএল আপনার রিয়েল লাইফে ইউজ না হইলেও ইউএমএলের মতো অনেক স্টাফ ওগুলা বিভিন্ন কোম্পানিতে ইউজ করে, সো ভালো জিনিস শেখা। প্লাস হলো যে গিটহাব ইউজ করতেছেন, একটা টিমের সাথে কাজ করতেছেন, দেন অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার বানাইতেছেন, এন্ড অফ দি ডে আপনি একটা জিনিস বানাচ্ছেন যেটা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ডেস্কটপ ইউজার ইন্টারফেস, মানে গ্রাফিক্যাল ইন্টারফেস আছে, যেটা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাচ্ছে এন্ড অফ দি ডে। সো বেসিক্যালি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, একটা সফটওয়্যার বানানোর যে লাইফ স্টাইলে যেগুলা আছে ওই সব কিছু কভার করতেছে। আমরা যে সিস্টেম ডিজাইন যে কোর্সটা আছে ওটার থেকেও আমার মনে হয় এটা বেটার পাইতেছে অ্যাকচুয়ালি, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কী করে ওগুলোর বেটার এক্সপিরিয়েন্স পাইতেছেন এই কোর্সটা করে। হ্যাঁ, আপনি হয়তো এফএক্সএমএল রিয়েল লাইফে মানে জবে যে ইউজ করতে পারবেন না, বাট আপনার এফএক্সএমএল ইউজ করার সুবিধা কি, আপনার ফ্রন্ট এন্ডে কিছু শেখা লাগতেছে না। আমি সিন বিল্ডার দিয়ে সহজে হলো যে লিটারালি ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এগুলোর কাজ করতে পারতেছি। তো একটা জিনিস থেকে বাঁচতেছেন, ফ্রন্ট এন্ডের কিছু শেখা লাগতেছে না, জাস্ট এই ফ্রন্ট এন্ডের ছোটোখাটো জিনিস এগুলো চেঞ্জ করা ওইসবের কোড করতে হইতেছে। মানে আপনার HTML CSS শেখা লাগতেছে না, যদি আপনি যে ওয়েবের সাথে কম্পেয়ার করি, আপনার জাস্ট জাভা শেখা লাগতেছে, যেটা দিয়ে আপনি ওই জাভা দিয়ে ধরেন জাভাস্ক্রিপ্ট আর ব্যাক এন্ডে যেটা ইউজ করতেছেন ওটার কাজ করতেছে, একটা ল্যাঙ্গুয়েজ শেখা লাগতেছে।
আর আরেকটা ভালো লাগতেছে না কেন জাভায় শিফট কেন করতেছি পাইথন শেখানোর পরে। জাভা ইনহেরিটলি লাইক একটা লাইক ডিজাইন করা হয়েছে ওইভাবে যে এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লাইক এটা লাইক অন্য কোনোভাবে করা যায় না। মানে জাভা যা লেখা হবে প্রত্যেকটাই অবজেক্ট ওরিয়েন্টেড ফলো করে। তো এর জন্য জাভা করা হয়েছে। অনেক কনসেপ্ট জাভাতে বোঝানো সহজ, জাভাতে দেখানো সুবিধা। পাইথনের অনেক প্রবলেম আছে। আমি এখন সরাসরি দেখাতে পারতেছি না, আমার কাছে কোড নেই। আর আমি যখন পাইথন দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড করার ট্রাই করছিলাম এই কোর্সটা করার আগে, তখন পাইথনে হলো যে ওই গেটার সেটার যদি প্রপারলি দেওয়া হইতো, আচ্ছা ওভাবে আমার এক্স্যাক্ট খেয়াল নাই, বাট আমার মনে আছে পাইথনে করতে গেছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অ্যান্ড ওইখানে আমি বলতেছি না করা যায় না, আমি বলতেছি যে ফান্ডামেন্টাল জিনিস আছে যেগুলো লাইক পাইথনের ডিফারেন্ট। এটা লাইক জাভাতে করলে লাইক আমি অনেক ঘুরায় পেঁচায় বলতেছি, এক কথাই বলি জাভাতে করলে যে অবজেক্ট ওরিয়েন্টেডের যেগুলো কনসেপ্টগুলো আছে এগুলো একদম অনেক সহজে বোঝানো যায়, দেখানো যায়, শেখা যায় জাভা ইউজ করে। এই জন্য আমরা জাভা ইউজ করতেছি। আর জাভা শিখতেছেন এটা আপনার নষ্ট যাবে না। জাভার সিনট্যাক্স অনেক সি এর মতো, সি ফ্যামিলির যত ল্যাঙ্গুয়েজ আছে ওটার মতো। তো আপনি ওই সব ল্যাঙ্গুয়েজে গেলে সিনট্যাক্স অনেক ইজিলি চেঞ্জ করতে পারবেন। আর জাভা স্টিল অনেক বেশি ইউজ হয়, স্পেশালি ওই লেগেসিতে, মানে পুরান কোম্পানিগুলোতে আর ধরেন গভর্নমেন্ট কোম্পানিগুলোতে জাভা প্রচণ্ড পরিমাণে ইউজ হয়। ওরাকল ডেটাবেসের সাথে কানেক্ট করে জাভা অনেক ইউজ হয়। সো জাভা শিখতেছেন এটা নষ্ট হবে না। আর আপনি যদি চিন্তা করেন আচ্ছা আমি করবো না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যাবো না, ধরেন আপনি করবেন, ধরেন মেশিন লার্নিং কাজ করবেন। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দ্বারা বুঝেছি স্পেসিফিকলি যে এন্ড ইউজার যে সফটওয়্যার ওগুলো বুঝেছি। মেশিন লার্নিংয়ে যদি আপনি একটা সফটওয়্যার বানান এনডব্লিউতে, স্টিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতেছে। আর আমি বলছি আপনি এই ফিল্ডে যাবেন, আপনি ধরেন রিসার্চে যাবেন, রিসার্চ করতে যাবেন, আর ধরেন এআই অ্যান্ড মেশিন লার্নিংয়ে যাবেন, আর ধরেন বলতেছেন আচ্ছা আমার ডেটা অ্যানালিসিস হওয়ার ইচ্ছা, এই জন্য আমি ফিউচারে ওই দিকে লিন করব। আপনি যেখানেই যান ডেটা অ্যানালিসিস হন, আপনি হলো যে ধরেন এআই মডেল ট্রেন করবেন, যেখানেই যান আপনার কোড হয়তো বা ওরকম ফুললি করা লাগবে না। আপনার কোড পড়তে হবে, অন্য কোড দেখতে হবে, কোড চেঞ্জ করতে হবে এবং নতুন স্টাফ শিখতে হবে। অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওইসব লাইব্রেরি যা আছে অবজেক্ট ওরিয়েন্টেড ফরম্যাট ফলো করে। সো আমি বলবো আপনি যেখানেই যান, আপনার প্ল্যান যদি থাকে যে আচ্ছা আপনি সিএসসি পড়ে দেন ব্যাংকে জব করবেন, দেন প্যারা নেই, কোনোরকম পাস করে যান। বাট আপনি যদি এই রিলেটেড যে কোনো জব করতে চান, আমি বলবো এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টগুলো ভালো করে শিখে ফেলেন। অ্যান্ড কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি অনেক ইজি, লাইক অনেক সিম্পল কনসেপ্ট, কোনো কমপ্লেক্স কিছু করা হবে না, অনেক সিম্পল কনসেপ্ট, এগুলো বুঝেন অ্যান্ড ভালো করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শেখেন। অ্যান্ড এটা লিটারালি স্যারের ক্লাসগুলো ফলো করেন। স্যার অনেক স্লো। আমার একটা জিনিস ভালো লাগতো না, আমার জাস্ট মনে হইতো যে লাইক স্যার অনেক স্লোলি একটা জিনিস বারবার রিপিট করে করে বুঝায়। বাট ওইটা তো স্যার যেহেতু পুরো একটা ক্লাসকে পড়াচ্ছে, এক একজন এক একভাবে শেখে, তো এই জন্য স্যার রিপিটেডলি বুঝায়। আমি যেটা বলতে চাইছিলাম, স্যার অনেক হইতেও পারে আপনার কাছে স্যার স্লো লাগতেছে, বাট আমি বলবো স্যার ক্লাসে যা কভার করতেছে অবজেক্টের উপরে একদম বেসিক স্টাফ, কিন্তু এগুলো কিন্তু অ্যাডভান্স কিছুই না, অনেক বেসিক স্টাফ। অনেকেই করতে পারে যারা লাইক নিজে নিজে শিখে অনেক পায় না, অনেকে লিটারালি 1-2টা ইউটিউব ভিডিও দেখে এই কোর্সে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যা কভার করা আছে থিওরিটিক্যাল, ওগুলো অনেক তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে। আর আমি জাস্ট বলতেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টগুলো ভালো করে শেখেন, ফাঁকা রেখেন না। আমি কিছু ফাঁকা রাখছিলাম, দেন পরে যে আমার কভার করছি, পরে যে কোর্সের পরে নিজে নিজে কভার করছি, কজ ওগুলো অ্যাকচুয়ালি দরকার। সো আপনি যেখানেই যান মানে এই ফিল্ডে থাকতে চাইলে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লাগবেই, ভালো করে শিখে নেন। আচ্ছা, সিন বিল্ডার ইনস্টলেশন তো দেখানো হয়েছে। এমভিসি ফ্রেমওয়ার্কটা আমি চাচ্ছি করি, টেকনিক্যাল স্টাফ যেহেতু পরের ক্লাসে কভার করি। পরের ক্লাস আমার রবিবার 8টার সময় আছে, তখন থেকে আমি এমভিসি ফ্রেমওয়ার্ক দেখাবো অ্যান্ড জাভা বেসিক করানো শুরু করব। আর এগুলো এত ইম্পর্টেন্ট না, এগুলো লাইক পরীক্ষাও লাগবে না, আপনার লাগবে না, বাট আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আগের কভার করছিলাম, বাট আচ্ছা এখন জাস্ট কভার করি, কারো যদি ইন্টারেস্ট থাকে যে যা আমরা তো জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক আইদার হয় ইন্টারপ্রেটেড অর লাইক কম্পাইলড। আমরা যে পাইথন ইউজ করছি ওইটা ফুললি ইন্টারপ্রেটেড, মানে আমরা কোড লিখি
কোডটা লিখে ধরেন ফাইলে সেভ করছি, যখন আমি প্রোগ্রামটা রান করি পাইথনের ইন্টারপ্রেটার কোনো এক্সাম্পল দিই, এই যে পাইথন কোড, যখন আমি এটা প্রোগ্রামটা রান করব তখন লিটারালি লাইন বাই লাইন করা হবে। এই লাইন বাই লাইন পাইথনের যে ইন্টারপ্রেটারটা আছে না, এই লাইন পরে এই লাইন পরে লাইন বাই লাইন পড়ে 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 দেন প্রোগ্রামটা রান করে। আর কম্পাইল ক্ষেত্রে কি হয়, ধরেন সি সি প্লাস প্লাস কম্পাইলার ক্ষেত্রে কম্পাইলার এই সব কোডগুলোকে নিবে একসাথে পড়বে, পড়ে একটা মেশিন মানে যে কম্পিউটার রান করে প্রোগ্রামটা ওরকম কোনো ল্যাঙ্গুয়েজে কম্পাইল করে, দেন হলো যে কম্পিউটার দেন ওই প্রোগ্রামটা রান করে। সো এই দুটার মধ্যে ডিফারেন্স কি, ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ স্লো হয়, অনেক স্লো হয়, কম্পাইল ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করলে অনেক স্লো হয়। আমরা শুই না আসছি পাইথন অনেক স্লো। পাইথন স্লো হওয়ার আরও অনেক কারণ আছে, বাট এর মধ্যে একটা কারণ হলো যে পাইথন ইন্টারপ্রেটেড। আর কম্পাইল প্রোগ্রাম কেন ফাস্ট হয়, এই যে আমরা যে আমরা যে কোড লিখি, এই যে কোড, এটা কিন্তু আমরা বুঝতে পারি যে কোড যে লিখছি না, এগুলো কিন্তু বলতে গেলে এটা তো একটা ল্যাঙ্গুয়েজ আমরা তৈরি করছি, মানুষ বুঝে, মানুষের সাথে শেয়ার করি। বাট কম্পিউটার তো অ্যাকচুয়ালি প্রোগ্রাম এগুলো বুঝে না, এগুলা কম্পিউটার একটা সিপিইউ কি বুঝে, একটা সিপিইউ লিটারালি 1s and 0 বুঝে, এছাড়া কিছুই বুঝে না। সো আমরা এগুলাকে কীভাবে রান করি সিপিইউতে, এগুলো রান করি অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে। মানে আমাদের আগে কেউ অ্যাবস্ট্রাকশন লেয়ার তৈরি করে দিছে যাতে আমরা এরকম হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। সো কী হয়, কম্পাইলের সি প্লাস প্লাসের ক্ষেত্রে কী হয় যে আপনি যে কোডটা করছেন এটা কম্পাইল করে একটা মেশিন রিডেবল কোডে যায়, দেন ওটা হলো যে কম্পিউটার পরে রান করতে পারে। এটা ক্লোজ টু অ্যাসেম্বলির কাছে, বাট অ্যাসেম্বলি না এক্স্যাক্টলি। আর জাভা কি, জাভা বলতে গেলে হলো যে ইন্টারপ্রেটেড আর কম্পাইল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইন্টারপ্রেটেড অ্যান্ড কম্পাইল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার ইনডেপথ বোঝা লাগবে না, বাট ওভারঅল তো বুঝছেন। ইন্টারপ্রেটেড হলো যে একটা ইন্টারপ্রেটার থাকে যেটা লাইন বাই লাইন কোডটা পড়ে এবং হলো যে ওইটার ওই অনুযায়ী রান করে। অ্যান্ড কম্পাইল হলো যে ওই কম্পাইল করা হয়, দেন যেটা আমরা মেশিন কোড পাই ওটা হলো যে রান করা হয়। একটুক তো বুঝতে পারছি আমরা, রাইট? কোশ্চেন আছে একটুক নিয়ে? নো ভাই। আচ্ছা, তো জাভাতে কি, জাভা বলতে গেলে ইন্টারপ্রেটেড অ্যান্ড প্রোগ্রামিং ইন্টারপ্রেটেড অ্যান্ড কম্পাইলের মধ্যে একটা মাঝ বরাবর হয় বলা যায়। তো জাভা কি করে, আপনি যে জাভা কোড লিখছেন এটা কম্পাইল করা হয়, বাট কম্পাইল করে মেশিন করে নেওয়া হয় না, এটা নেওয়া হয় হলো যে আমার এক্স্যাক্ট নিজেরও না, এক্স্যাক্ট ওয়ার্ডিংটা কি ওয়ার্ডটা মনে নেই। সিম্পল আছে, আমার জাস্ট ছবিটা দরকার, আমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। আচ্ছা, সো এই যে জাভার সোর্স ফাইল কি, আমরা যে কোডটা করি বুঝছেন, এটাকে জাভা কম্পাইলার আছে, জাভা কম্পাইল করে হলো যে এই ক্লাস ফাইল তৈরি করে। অ্যান্ড এটা আছে না, এটা আমরা কিন্তু মেশিনে রান করতে পারি না। সি প্লাস প্লাস যখন করা হয়, আপনি যখন সি প্লাস প্লাস কোড করেন, কম্পাইল করেন, সি প্লাস প্লাস কোড যখন কম্পাইল করেন, আপনি একটা মেশিন কোড পাইছেন ডট সি নামে একটা মেশিন কোড পাইছেন না, এটা ডিরেক্টলি কম্পিউটারে রান করা যায়, ডিরেক্টলি কম্পিউটারে রান করা যায়। বাট জাভায় কি হয়, এই জাভা কম্পাইলার কোডটা নেয় অ্যান্ড জাভা ক্লাস ফাইল তৈরি করে। এই ক্লাস ফাইলটা হলো যে যখন আমি একটা জাভা প্রোগ্রাম রান করি, একটা জাভা ভার্চুয়াল মেশিন তৈরি হয় কম্পিউটারে, ওইটার মধ্যে এটা রান হয়। সো এটার সুবিধাটা কি, এটার দুইটা মেইন সুবিধা বলতে গেলে দুইটা। একটা হলো যে আপনার একটু ফাস্টার, ইন্টারপ্রেটেড পাইথনের থেকে ওয়ে ফাস্টার, কারণ আপনি কম্পাইল করে একটা অ্যাবস্ট্রাকশন লেভেল নিচে যাচ্ছেন,
সো পাইথনের থেকে ফাস্টার। আরেকটা সুবিধা কি, জাভা ভার্চুয়াল মেশিন যেখানেই রান করা যাবে, জাভা কোড ওইখানেই রান করা যাবে, ওইটা একটা সুবিধা। যেমন আপনি পাইথন যদি কোড করি, কারণ পাইথনে কোড লিখলাম আমি ডক করি, কারণ আমি পাইথনে কোড লিখলাম, পাইথনের কোড আমি আরেকজনের কম্পিউটারে কীভাবে রান করব? মোস্ট অফ দ্য টাইম গিটহাব থেকে যদি প্রজেক্ট নামান, আপনার একটা requirements.txt থাকবে। আমি এটার ক্ষেত্রে লিখি নেই requirements, আরেকটা এক্সাম্পল দিই। এখানে requirements আছে, এই যে requirements.txt। সো এই প্রোগ্রামটা রান করার জন্য এগুলো লাগে। সো আপনার জাভা ইন্টারপ্রিটার আছে না, ওটার মতো এগুলো ইনস্টল করা হয়। ওই এগুলো ইনস্টল প্রথমত আপনি যখন এই পাইথন প্রোগ্রামটা রান করতে চান, আপনি একটা পাইথন প্রোগ্রাম লিখছেন, আরেকজনের কম্পিউটারে রান করতে চান, তার কি লাগবে? পাইথন ইন্টারপ্রিটার লাগবে, আর হলো যে যত রিকোয়ারমেন্টস আছে না, রিকোয়ারমেন্টস যা যা আছে ওইসব ইনস্টল করা লাগবে। দেন আপনি ইজিলি পাইথনের আমি আমার মেশিনে যে কোডটা করছি ওটা আপনি ইজিলি আপনার মেশিনে রান করতে পারবেন। সি প্লাস প্লাসের ক্ষেত্রে ধরেন সি কিছু বলবেন? সি প্লাস প্লাসের ক্ষেত্রে হলো যে তো কম্পাইল করা হয়, এটা হলো যে মেশিন মেনলি আর্কিটেকচার স্পেসিফিক। সি প্লাস প্লাস যেটা ধরেন আমার নর্মালি আমাদের কম্পিউটার কি x86, ধরেন আমার কম্পিউটারের জন্য আমি একটা সি এন্ড সি প্লাস প্লাস কোড করলাম, এটা আমি আমার কম্পিউটারে আমি করছি, কম্পাইল করছি, দেন আমি এটা ইজিলি অন্য x86 কম্পিউটারে আমি রান করতে পারবো। বাট আমি যদি এটার যে .exeটা পাইছি, এটা যদি ধরেন আপনার অ্যাপেল যে M1 ম্যাক আছে ওটাই রান করতে চাই, আর্ম আর্কিটেকচারে ওটাই রান করতে চাই, ওটাই রান করবে না। ওটার জন্য আমার কি করতে হবে, এইটাকে আবার কম্পাইল করতে হবে। কম্পাইল কোথায় করতে হবে? আর্মের জন্য কম্পাইল করতে হবে, আর্মের জন্য কম্পাইল করতে হবে, দেন হলো যে আমি রান করতে পারবো। বাট পাইথনের ক্ষেত্রে কি, পাইথনে হলো যে আচ্ছা আমি কোড করছি, যে আমার ধরেন যে আমার যার ফ্রেন্ডের কাছে যে ম্যাকবুক আছে তাকে আমি জাস্ট বলবো আচ্ছা পাইথন ইন্টারপ্রিটার ইনস্টল করো আর রিকোয়ারমেন্টস ইনস্টল করো, পাইথন যে প্রোগ্রামটা ইজিলি রান করা যাবে। বাট আমি যে সি অর সি প্লাস প্লাসে কোড করি, যদি কম্পাইল ল্যাঙ্গুয়েজে কোড করি, প্রত্যেকটা ইউনিক মেশিনের জন্য, প্রত্যেকটা ইউনিক আর্কিটেকচারের জন্য আমার বারবার কম্পাইল করতে হবে। এই মেশিনের জন্য আলাদাভাবে কম্পাইল করতে হবে, ওর জন্য আলাদা কম্পাইল করতে হবে। সো স্পিডের আমরা ডাউন সাইড তো দেখলাম, সি এন্ড সি প্লাস প্লাস অনেক ফাস্ট। এই ডাউন সাইড একটা কি, এক এক আর্কিটেকচারের জন্য বারবার কম্পাইল করতে হবে। তো জাভা একটা মিডল গ্রাউন্ড। জাভার মিডল গ্রাউন্ডটা কি, জাভা কম্পাইল করা হয়, জাভা কম্পাইল করে হলো যে ক্লাস ফাইলে আসে, জাভা ক্লাস ফাইলে আসে। দেন এই ক্লাসগুলো আছে না, যে কোনো JVM এ রান করতে পারবো। জাভা ভার্চুয়াল মেশিন হলো যে আমার পিসিতে আমি জাভা ভার্চুয়াল মেশিনে ওটা জাভা ডট ক্লাস ফাইল রান করতে পারবো। আমি আমার যে ম্যাকবুক যে ফ্রেন্ড আছে ওকে আমি আইদার জাভা করতে ধরেন জাভা ক্লাস ফাইলটা দিয়ে দিলাম, ওর JVM এ ইজিলি এটা রান করতে পারে। এটা ফাস্টার দেন পাইথন, বিকজ আমি এখানে কম্পাইল করছি, কিছু না কিছু মেশিন কোডে কম্পাইল করা হচ্ছে। তো পাইথনের থেকে ফাস্টার, বাট এগুলো থেকে স্লোয়ার। বাট আমার বারবার প্রত্যেক মেশিনের জন্য করা লাগে না, ওই বারবার প্রত্যেক মেশিনের জন্য কম্পাইল করা লাগতেছে না, একবার কম্পাইল করলেই হয়েছে। আর যে মেশিনে জাভা ভার্চুয়াল মেশিন রান করা যায়, ওইসব মেশিনে হলো যে আমি আমার জাভা প্রোগ্রাম রান করতে পারতেছি। শুধু জাভা না, যদি শুধু জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আই থিঙ্ক JVM এ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও রান করা যায়। জাভা ভার্চুয়াল মেশিনে আরও রান করা যায়, এই যে কটলিন, পরে গ্রুভি, ক্লোজার, মানে এই সব জাভা ভার্চুয়াল মেশিনে রান করে, জাস্ট এক্সাম্পল হিসেবে দিতেছি। সো জাভা এটা ইনডেপথ লাগবে না, এটা পরীক্ষায় আসবে না, জাস্ট আপনার নলেজের জন্য আমি এগুলো জাস্ট ফান জিনিস শেখার। সো এই জন্য এগুলো আমি বলতেছি। এটা নিয়ে কারো কোনো কনফিউশনের কোয়েশ্চেন আছে? জাভার জিনিসটা কি বলতে গেলে ধরতে পারেন
ইন্টারপ্রেটেড অ্যান্ড প্রোগ্রামিং অ্যান্ড কম্পাইল ল্যাঙ্গুয়েজের মাঝখানে দুইটাই আছে। বুঝতে পারছি না। আচ্ছা, সো আজকের ক্লাসে আমি আর ওরকম কিছু কভার করবো না, কারণ আমি বলছি ছোটো একটা বলতে গেলে গল্প করার মতনই ক্লাস। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? এটা নিয়ে এনিথিং রিলেটেড, এনিথিং ভাইয়া আমাদের প্রজেক্টটা সম্পর্কে একটু আইডিয়া দিন ব্রিফলি। প্রজেক্ট সম্পর্কে? আমরা বেসিক্যালি যে প্রজেক্টটা করবো, আসলে আমি অলরেডি হচ্ছে ডেটাবেস কোর্সটা করে আসছি। তো আমাদের ওখানে যে প্রজেক্টটা ছিল হচ্ছে আমাদের ইউজারের হচ্ছে যেগুলো হচ্ছে ইনপুট টাইপের নিতে হয় বা হচ্ছে ডেটা এন্ট্রি করতে হয়। তো হচ্ছে এখানে যে হচ্ছে অ্যাপ্লিকেশনটা বাড়াবো, স্যার আমাদের বলছে যে 8টা ইউজার থাকবে এন্ড প্রতিটা ইউজারের হচ্ছে 8টা করে গোল থাকবে। ওই গোলগুলা বেসিক্যালি আমরা কিভাবে অ্যাপ্লাই করবো অ্যাপ্লিকেশন আমাদের? এক্সাম্পল হিসাবে আমি আমাদের যে প্রজেক্টটা ছিল ওটা দেখানোর ট্রাই করি। এটা ধরেন আমার প্রজেক্টটা ছিল, আমাদের প্রজেক্টটা ছিল। সো এইখানে আচ্ছা না, এখানে ইয়াটা নেই, আমার ডকুমেন্টেশন যেটা দরকার ওটা নাই। আমি লগ ইন করে দেখি আমি। আচ্ছা হ্যাঁ আছে, পেয়েছি। সো এটা আপনাদের প্রজেক্টের হলো যে প্রথমে যেটা সাবমিট করতে হবে এটা হবে সিআরএ রিপোর্ট। এটাই আমাদের ফাইনাল সিআরএ রিপোর্ট ছিল, এই যে আমাদের গ্রুপ মেম্বারের নাম। সো সিআরএ রিপোর্ট এটা তো মনে হয় স্যার ক্লাসে দেখায় নাই না? না ভাইয়া এখনো জাস্ট আমাদের কি বলছে যে বলেন বলেন, একজন বলেন। আচ্ছা আমাদের কি শুরুতেই হচ্ছে কি এটা সাবমিট করতে হবে যে সিআরএ রিপোর্টটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরেকজন কি জানি বলতেছেন, জাস্ট কি বলছে ক্লাসে? স্যার জাস্ট বলছে যে হয়তো আমাদের ঈদের পরে মানে একটা জাস্ট বলছে ঈদের পর জমা দেওয়ার ইয়ে, বাট এই রিপোর্ট কিভাবে কি করতে হবে এখনো কিছু ইন ডিটেইলস স্যার বলে নাই। আপনি ইন্ডিকেটর আমি দেখলাম যে হচ্ছে 16 তারিখের ডেট দেওয়া আছে, আর আমাদের তো ঈদ বাসা থেকে বের করতে করতে হয়তো 12-13 তারিখ লাগবে। তো তখন তো করা পসিবল হবে না। অনেকদিন টাইম আছে। আর আমি বলি এটা লাইক এটা যে জমা দিতে হবে, আচ্ছা রিপোর্টটা স্যার দেখাবে ক্লাসে, ফরম্যাটটা দেখাবে অ্যান্ড ইনডেপথ বুঝাবে কোনটা কি করতে হবে। আমি এটা না করে আমি হলো যে পুরা সেমিস্টারে আপনি কি কি করবেন ওটার একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি। যে সিআরএ রিপোর্ট করতে হবে, এটা আপনি পুরাটা দিবেন না জমা। সিআরএ রিপোর্ট অনেক বড়, এটা দেখেন কত বড় ট্যাব, এই লিটারালি 43 পেজ। বাট এটা আপনি এটার ফুল ভার্সনটা জমা দিবেন হলো যে লিটারালি একদম ফাইনাল প্রজেক্ট আছে না, ফাইনালের আগে দিয়ে, এর আগে না। বাট এটার মধ্যে আপনি কিছু একটা প্রোগ্রেস করবেন, ওইটা স্যারকে জমা দিতে হবে। ধরেন আমাদের যেমন আপনাদের কী বলছে, যেমন আমাদের টাইমে ছিল 2টা ইউজার, প্রত্যেকটা স্টুডেন্টের 2টা ইউজার অ্যান্ড প্রত্যেকটা ইউজার 8টা গোল। আপনাদেরও তো আই থিঙ্ক সেম, রাইট? হ্যাঁ। তো আপনি যে বলতেছেন 16 তারিখে একটা ডেট দিছে, 16 তারিখে প্রবাবলি প্রত্যেকটা ইউজারের 2টা করে গোল দেখাইতে হবে, বুঝতে পারছেন? ফাইনালে দেখাইতে হবে 8টা। এই 16 তারিখে সাবমিশনে মনে হয় 2টা করে দেখাইতে হবে। এটা স্যার প্রতিবার চেঞ্জ করো তো, সো স্যার 2টা করে গোল দেখাও বলতে গোলগুলো আসলে বেসিক্যালি কি? হ্যাঁ, গোলগুলা কি দেখাই আমি। ধরেন আমার প্রজেক্টে ছিল একটা, আমার ইউজার ছিল একটা হলো যে আমাদের ছিল যে সফটওয়্যারটা কি ছিল, ম্যারেজ রেজিস্টার অফিস আছে না, ওটার মানে ওদের ডেস্কটপে রান করবেন এমন একটা সফটওয়্যার যেটা সব কিছু ম্যানেজ করবে। সো আমার ইউজার 2টা ছিল, একটা হলো যে ম্যারেজ রেজিস্টার করে, আর হলো যে আইটি অ্যাডমিন। ধরেন এদের মধ্যে গোলটা কি? গোল হলো ধরেন আমার যে সফটওয়্যার, এখানে যারা ম্যারেজ ক্যান্ডিডেট আছে, ধরেন ম্যারেজ ক্যান্ডিডেটরা কী করবে, ওই ম্যারেজ ক্যান্ডিডেট 2জন আমাদের কাছে আসবে, দেন ম্যারেজের যে রেজিস্ট্রেশনের জন্য একটা ফর্ম ফিল আপ করে জমা দিবে না? সো জমা দিবে তো, ওইটা হলো এই যে ম্যারেজ ক্যান্ডিডেটের গোল হলো ওইটা,
যে একটা লাইক ম্যারেজ ক্যান মানে ম্যারেজের আচ্ছা দেখি ও কি লিখছে যে আমাদের ফ্রেন্ড ও কি লিখছে দেখি আচ্ছা এত নিচে নেমে গেছে সরি আচ্ছা এটা দেখানোর থেকে গোলটা আমি আরো বেটার বুঝাই আমি আইরাসের একটা এক্সাম্পল দিই ধরেন আপনার প্রজেক্ট হলো যে আইরাস সো আইরাসের ইউজার কে ধরুন স্টুডেন্টের ফ্যাকাল্টি সো একটা স্টুডেন্টের একটা ওটা দেখানো থেকে আই থিঙ্ক গোলস অ্যান্ড ইয়াগল দেখানো এটা একটা স্টুডেন্টের গোল কি হইতে পারে স্টুডেন্টের গোল হইতে পারে আইরাসের ক্ষেত্রে আইরাসে কি করি আমি স্টুডেন্টের গোল হইতে পারে আইরাসে ধরেন লগ ইন করা লগ আউট করা ওটা গোল না বিকজ ওটা হলো যে স্টুডেন্টের জন্য ইউনিক না তো ওটা সবার জন্য না ফ্যাকাল্টিও তো লগ ইন করে লগ আউট করে তো ওইটা স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টির আন্ডারে পড়বে না ওটা সবগুলোর বাইরে পড়বে ধরেন লগ ইন লগ আউট অর লাইক রেজিস্টার এগুলা গোল বাট সব ইউজারের জন্যই তো সেগুলো কোনো ইউজারের আন্ডারে পড়বে না স্টুডেন্টের ক্ষেত্রে কি করতে পারে ধরেন আমরা কি করি স্টুডেন্টের হলো যে নিজের অ্যাটেন্ডেন্স দেখি পরে ধরেন নিজের গ্রেড চেক করা আর ফ্যাকাল্টি ধরেন একটা গোল হইতে পারে হলো যে অ্যাটেন্ডেন্স দেই না সো গিভ অ্যাটেন্ডেন্স or like check না এগুলো হলো যে এক একটা গোল এরকম গোল থাকবে প্রত্যেকটি ইউজারের 8টা করে সো ইউজার কি বুঝতে পারছি আর গোল কি বুঝতে পারছি জি ভাইয়া আচ্ছা দেন হচ্ছে গোলটা আমরা ফাইন্ড করলাম দেন হচ্ছে গোলটা দিয়ে কি করব আসলে এখন এটা কি জাস্ট লিংক করব না এটা হলো যে আপনাদের নিজেদের জন্য এভাবে গোল ফাইন্ড করবেন আর করবেন যখন নিজেরা করবেন না যেহেতু 8টা দিছে না ট্রাই করবেন 8টার বেশি গোল বের করার নিজেদের জন্য 8টার বেশি গোল বের করবেন এই গোলগুলো থেকে আপনার বানাইতে হবে এই যে এরকম এক একটা ওয়ার্কফ্লো বানাইতে হবে ওয়ার্কফ্লোটা কি এই যে ধরেন এটাই ধরেন একটা ওয়ার্কফ্লো বানাইতে হবে সো যখন আচ্ছা ওয়ার্কফ্লোটা কি এই গোলটা সম্পূর্ণ করার জন্য একটা ইউজার যা করে বুঝছেন ওইটাই হলো যে ওয়ার্কফ্লো যেমন রেজিস্টার করা একটা গোল ধরেন এটা তো ইউজারের গোল না আচ্ছা আমরা এটা এক্সাম্পল দিয়ে দেখাই দেন আমরা আমাদের আইরাসে যাব রেজিস্টার করা ধরেন একটা গোল সো রেজিস্টার করতে হলে কী করতে হবে ওই যে টেক ইউজার নেম পাসওয়ার্ড অ্যান্ড কনফার্মেশন পাসওয়ার্ড অ্যাজ ইনপুট এটা ইভেন্ট ওয়ান দেন কী করলাম এই ভ্যালিডেট করলাম এগুলো ইউজার নেম ইউনিক নাকি পাসওয়ার্ড ফিল্ড ফাঁকা রাখছে কিনা ইউজার কনফার্মেশন পাসওয়ার্ড ম্যাচ করে কিনা দেন আরেকটা ইভেন্ট কি দেন হলো যে আচ্ছা সব কিছু চেক করছে এখন সেভ করছে ইভেন্টগুলো এটা আপনি দেখবেন লাইক জাস্ট ওয়ার্কফ্লোটা বুঝছেন কি লাইক এই গোলটা সম্পূর্ণ করার জন্য আমার কি করতে হবে ওইটাই হলো যে ওয়ার্কফ্লোটা আর ইভেন্ট টাইপ এটা পরে লিখবেন আপনি আগে ইভেন্টগুলোকে ভাগ করবেন মানে পুরো প্রসেসটা ইভেন্টগুলো যে ভাগ করবেন পরে দেখবেন যে যে এটা কোনটার সাথে মিলে যেমন আচ্ছা এখানে ইউজার ইনপুট ট্রিগারের ইভেন্ট এখানে কি ইউজার কি দিছে ইউজার নেম দিছে পাসওয়ার্ড দিছে অ্যান্ড কনফার্মেশন পাসওয়ার্ড দিছে দেওয়ার পর কি ইউজার একটা বাটন ক্লিক করছে না সো কি ইউজার একটা বাটন ক্লিক করছে বাটন ক্লিক করার পরে তো আমরা পরের স্টেপে গেছি সো এটা ট্রিগার ইভেন্ট হয় বাট আরও বেটার মিলে হলো যে ইউজার ইনপুট টু বি কনসিডার্ড অ্যাজ ডেটা মানে ইউজার যেগুলো ইনপুট করছে ওগুলো আমি ডেটা হিসাবে নিছি না এটার সাথে মিলছে এই জন্য আমি এখানে হলো যে ইভেন্ট টাইপ ইউআইডি দিছি দেন আমি কি ভ্যালিডেট করছি এই স্টেপে ভ্যালিডেট কি এই যে দেওয়া আছে ভ্যালিডেশন চেক বিএল ভ্যালিডেশন চেক দেন আচ্ছা আমি সব ভ্যালিডেট করা হয়েছে সেভ করছি
অ্যান্ড শো দি লগ ইন স্ক্রিন। সো এখানে দুইটা কাজ হয়েছে, একটা হলো যে ইউজারকে সেভ করছি, দেন ইউজারকে লগ ইন স্ক্রিন দেখাইছি। সো হলো যে করছি ওই ডেটা ডিপি করছি অ্যান্ড ওপি করছি। ওপি কি, আচ্ছা প্রথমে আমি ডিপি করছি। ওই ডিপি কেন হয়েছে এখানে, আমি যে ইউজার ডেটা সেভ করছি, এই যে ফাইল সিস্টেমে গেছি না, ফাইল সিস্টেমে গিয়ে কোনো ডেটা সেভ করছি, দেন ক্যালকুলেট আউটকাম কি, কোনো ডেটা সেভ করছি, দেন হচ্ছে ইউজার সেভ হয়েছে, একটা আউটকাম পাইছে, এটা হয়েছে। আর ডিপি কি, ডিপি মানে হলো যে এই ডিপিতে করলাম। ওপি কি, ওপি মানে হলো যে ডিসপ্লে কন্টেন্ট, মানে কি ইউজারকে আমি লগ ইন স্ক্রিন দেখাইছি। তো এগুলো পরে আসবে। তো আপনার প্রথম কাজ হলো যে গোল বের করা, দেন ওয়ার্কফ্লোটা বের করা, দেন ইভেন্ট আকারে ভাগ করা। বুঝতে পারছেন? সো ধরেন আপনার আইরাসটা দেখি যে জ্যাকেট অ্যাড্রেস। আর ভাইয়া আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন তৈরির কাজটা কবে থেকে শুরু করা উচিত? অ্যাপ্লিকেশন তৈরি এটা মিডের পরে বললাম তো। এটা মিডের পরে, মিডের আগে বেসিক্যালি হচ্ছে থিওরি বেস কাজ, আর না, মিডের পর হচ্ছে প্রজেক্টের ক্ষেত্রে থিওরি না, প্রজেক্টের ক্ষেত্রে আপনি ডকুমেন্টেশন কাজ করতেছেন মোস্টলি, বুঝছেন? এই সিআরএম বানাবেন, দেন মিডের পরে আপনি বানাবেন। আর প্রজেক্টটা আমাদের প্র্যাকটিক্যালি বেসিক্যালি বানাইতে হচ্ছে মিডের পরে, তাই তো? মিডের পরে, বাট মিডের আগে তো আপনি কোড করতেছেন। এই ক্লাসে কাজ করবে, ক্লাসে কোড করবেন, পরে হলো যে কোড করবেন। ওই যে টিউটোরিয়ালে পড়বেন, মিডে যেটা থাকবে, মিডে একটা কোয়েশ্চেন থাকবে। ধরেন এই যে মিডের কোয়েশ্চেনই আমার এটা ফাইনালের, ধরেন এই যে ফাইনালের কোয়েশ্চেন আমার ডিটেল একটা প্রোগ্রাম বানাইতে বলছে, দেন আমি এই যে এখানে কোডটা করতেছি। বুঝতে পারছেন? মিডেও এরকম থাকবে, একটা প্রজেক্ট মানে প্রজেক্টের ডেসক্রিপশন দেওয়া থাকবে, ওটা আপনাকে বানাইতে হবে। ওইটা মিড টার্মে, হ্যাঁ বুঝতে পারছেন? সো এখন এত করেন না, স্যার আগে এটা দেখাক, আপনি করেন ওই প্রজেক্ট অনুযায়ী নিজেরা একটু বানানোর ট্রাই করেন, যে আপনাদের প্রজেক্ট, আপনাদের ইউজার কী প্রত্যেকটা ইউজারের গোল কী, একটু বানানো ট্রাই করেন। স্যার হলো যে ক্লাসে এটা দেখাবে, কোডটুক করতে হবে বলবে, দেন ওটুক করবেন। আর এটার ক্ষেত্রে তো আপনি তো একসাথে পুরোটা জমা দিচ্ছেন না, আপনি যে আপনার এটা হলো যে ধরেন প্রোগ্রেস তো হবে, একটু করবেন, দেন স্যারকে দেখাবেন। পরে যখন সাবমিশন দিবে আরেকটা, ওই সাবমিশনে কিন্তু স্যার আরেকটা জিনিস চাবে, ইউএমএল চাবে। ইউএমএল এর সাথে এটাও চাবে যে আপনি কাজ করছেন না, আগাইছেন না, ওইটা দেখান। বুঝতে পারছেন? এরকম কন্টিনিউয়াসলি আপনার আপডেট হতে থাকে এই ডকুমেন্টেশন। আর আরেকটা জিনিস, এইটা দেখে ইউএমএল বানানো হয়, অ্যান্ড এইটা দেখে আপনার ইউএমএল দেখে আপনি হলো যে কোডের একটা পার্ট করবেন, দেন এইটা দেখে কোডের করবেন, কোডের আরেকটা পার্ট করবেন। সো আপনার থাকতে হবে যে আচ্ছা এই যে রিপোর্টটা লিখছি না, সিআরএ রিপোর্ট, এটার সাথে আমার ইউএমএল মিলে কি না। আচ্ছা আমি সিআরই লিখছি, সিআরএ রিপোর্ট এন্ড ইউএমএল এর সাথে যে আমি কোড করছি না, এটার সাথে মিলে কি, এগুলো স্যার চেক করবে। এটা ফাইনাল সাবমিশনে চেক করবে, প্রোগ্রেস তো দিবেন স্যার, এটা স্যার চেক করবে। আমাদের ক্ষেত্রে কি করছিলাম, আমাদের সিআরএ রিপোর্ট আমরা লিটারালি করছিলাম যে সিআরএ রিপোর্ট লিখছি, ইউএমএলও জমা দিছি, বাট লাস্টে যে কাজ করতেছিলাম না, লাস্টে যে প্রজেক্টটা বানাইতেছিলাম, আমরা প্রজেক্টে চেঞ্জ করছি, ওই অনুযায়ী সিআরইতে আসছি, দেন আবার ইউএমএল চেঞ্জ করছি। এটা মনে করছিলাম এটা সুবিধা হবে, বাট এটা করে অনেক অসুবিধা হয়েছে, যে প্রজেক্টে চেঞ্জ করতাম, আমার সিআরই রিপোর্ট চেঞ্জ হইতো, আমার ইউএমএলও চেঞ্জ হইতো, অনেক মেসি হয়ে গেছে। সো চেঞ্জ হবে, চেঞ্জ এমন না যে না সিআরই রিপোর্ট পারফেক্ট হইতে হবে, ইউএমএল আগে যেমনও বলবো, চেঞ্জ হবে, বাট ওইরকম চিন্তা করেন না যে আগে প্রজেক্ট বানাবেন দেন এটাই আসবে, আপনি নিজেরাই ঝামেলা করবেন। সো আপাতত টার্গেট রাখেন প্রজেক্টের জন্য, আপনি সিআরএ রিপোর্টে কাজ করবেন, আর মিডের পরে ইউএমএল এ কাজ করবেন, আর এটা ফলো করবেন যে কনসেপ্ট শিখবেন, ক্লাসে শিখেন, অন্য টিউটোরিয়ালে শিখেন, আমার কাছে শিখেন, কনসেপ্ট শিখবেন, ছোট প্রজেক্ট বানাবেন। আমি এটাই করি, একটা কনসেপ্ট শেখাবো, ছোট প্রজেক্ট বানাবো, কনসেপ্ট শেখাবো, ছোট প্রজেক্ট বানাবো, আনটিল মিডের আগ পর্যন্ত সব কনসেপ্ট শেখা শেষ, দেন আমরা মিড কোয়েশ্চেন সলভ করতে থাকবো একটার পর একটা। অন্যরা এভাবে করে অ্যাকচুয়ালি, আমি তো অফিসিয়ালি বলি যে আমি এভাবে করাবো, বাট অন্যরা এভাবেই করে, কনসেপ্ট শেখাবে, প্রজেক্ট বানাবে, কনসেপ্ট শেখাবে, প্রজেক্ট বানাবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, আমরা তো গ্রুপে 4 জন আছি, 4 জনের হচ্ছে একসাথে কিভাবে কোডটা কাজ করবে? ওটা গিটহাবের মাধ্যমে। আচ্ছা ইন্টেলিজেন্স লাইসেন্স না, আমি বলছিলাম ইন্টেলিজে করতে, যে
কমিউনিটি এডিশন ইউজ করতে যেটা লাইসেন্স লাগে না। আপনি যদি ইন্টারেস্টে যান, এই যে আপনি মনে হয় এটা ডাউনলোড প্রফেশনাল ডেভেলপমেন্ট, একটু নিচে স্ক্রল করলেই এখানে না ডাউনলোডস ফোল্ড, ডাউনলোড ডাউনলোড, এখান থেকে আপনি মনে হয় এটা ডাউনলোড করছেন আলটিমেট ভার্সন, আর একটু নিচে স্ক্রল করলেই এই যে কমিউনিটি এডিশন, এই কমিউনিটি এডিশনে কোনো লাইসেন্স লাগে না। অ্যান্ড আমরা ইয়াতে এই কোর্সে যা যা করতেছি কমিউনিটি এডিশনে সব আছে, এক্সট্রা কিছু লাগে না। আপনি যদি আলটিমেট এডিশন চালাইতে চান লাইসেন্সের জন্য, একটা ওয়ে আছে, আমি এটা নিজে করি নাই তো, বাট অনেকে কোর্স করে আমার লাইক ফ্রি করা যায় ওই স্টুডেন্টদের জন্য। আই থিঙ্ক আলটিমেট এডিশন ফ্রি, কয়দিনের জন্য আমার এক্সাক্ট খেয়াল নাই, লাইক 30 দিনের জন্য তো সবার জন্য ফ্রি, পরে হলো যে লাইসেন্স চাই। আর হলো যে কি বলো যে স্টুডেন্টের জন্য ফ্রি, এটা আপনি একটু খোঁজ খবর নেন। অনেকে কি করছে যে ওই স্টুডেন্ট আইডি আছে না আপনার, আইবি স্টুডেন্ট ইমেল, ওটা দিয়ে অ্যাকাউন্ট বানায় দেন হলো যে ফ্রি লাইসেন্স ইউজ করে, তো ওইটা ইউজ করতে পারেন। বাট আমার কাছে ওটা গ্যাঞ্জাম লাগে, বিকজ আমার কমিউনিটি এডিশনে যা যা আছে, মানে আমার ওপিতে যা যা করা লাগবে সব কমিউনিটি এডিশনেই আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ করতেছি। অ্যাটেন্ডেন্স সবাই পেয়ে যাবেন যারা একবার হইলেও জয়েন করছেন, আর রেকর্ডিংটা আমি দিয়ে দিব, ওই গুগল শিটে পেয়ে যাবেন। লাইক আপলোড করার পরে আমি আপনাদের একটা দেবো না, ওই গ্রুপেও জানাই দেবো না আমি আপলোড করছি। ঠিক আছে তাই না? আজকে এই পর্যন্ত।